ব্রিটেনে তারেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে পাচার করা অর্থের প্রমাণ মিললে মামলা, বলছে দুদক। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে অন্য পথে হাঁটছে সরকার, মন্তব্য তার আইনজীবীর। নুসরাত হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন গ্রেফতার, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল। মাত্র ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে চলছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রমজানে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে অনিশ্চয়তা। এবং ৩ হাত ঘুরে উন্নত বিশ্বে যাচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট, ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, পরিকল্পনায় ঘাটতির অভিযোগ বিদেশি ক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ইমদাদুল হক। ব্রিটেনে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের জব্দ করা ৩টি ব্যাংক হিসাবের টাকা পাচার করা হয়েছে এমন প্রমাণ হলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। অন্যদিকে অর্থ চূড়ান্তভাবে পেতে আদালতের নির্দেশই যথেষ্ট নয়, আইনি প্রক্রিয়া গতিশীল করতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দুদেশের বিচার প্রক্রিয়া আর দেন দরবার শেষে ২০১২ সালের নভেম্বরে প্রথমবারের মতো আরাফাত রহমান কোকোর ব্যাংক হিসাবে পাচার হওয়া প্রায় ২.৫ লাখ সিঙ্গাপুরি ডলার ফেরত আনে দুর্নীতি দমন কমিশন। পরের বছর জানুয়ারিতে ওই টাকার লভ্যাংশ ২৩,৮০০ সিঙ্গাপুরি ডলার ফেরত পায় বাংলাদেশ। এবার যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের ৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে ব্রিটেনের এফআইইউ। ৩টি অ্যাকাউন্টে প্রায় ৬০,০০০ পাউন্ড বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই টাকা বাংলাদেশের তত্ত্বাবধানে আনতে অর্থ পাচার আইনে বাংলাদেশের আদালতের আদেশ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সির মাধ্যমে পৌঁছানো হবে স্যান্টান্ডার ব্যাংকের সিইওর কাছে। এছাড়া এই টাকা পাচারকৃত প্রমাণিত হলে ফেরত আনার প্রক্রিয়ায় ভূমিকা নেবেন দুদেশের অ্যাটর্নি জেনারেল। আদালত দেশে বা দেশের বাইরে অবস্থিত মানি লন্ডারিং সম্পৃক্ত যদি কোনো টাকা থাকে সেটা ফ্রিজে আদেশ দিতে পারে। এই আদালত বলতে বোঝাচ্ছে মহানগর সিনিয়র স্পেশাল জাজ। ইনকোয়ারি শেষ হওয়ার পর্যন্ত সিজ থাকবে। ইনকোয়ারি শেষ হয়ে গিয়ে যদি প্রাইম অফিসে দুদক মনে করে যে এখানে তথ্যপত্র আছে মানি লন্ডারিং এর, তখন রেগুলার কেস হবে। কেস হলে তখন ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনে চার্জশিট যদি হয় তখন আদালতে যাবে। আদালত যদি রায় দেয় এটা মানি লন্ডারিং এর মামলা, তখন আমরা এই টাকাটা উদ্ধারের জন্য প্রসিড করতে পারবো। আদালতের রায় ছেড়ে এটা সম্ভব না। অর্থনীতিবিদ ইব্রাহিম খালিদ বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আর আইনি প্রক্রিয়া গতিশীল হলে দ্রুত এই টাকা ফেরত আনা সম্ভব। আমরা কোঅপারেট না করলে আমাদের দেশ থেকে একটা টাকাও নিতে পারবে না কেউ, একইভাবে আমরা পারবো না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বৈদেশিক বিভিন্ন জায়গায় যে টাকা সেটা আনার সবচেয়ে বড় অসুবিধা চিহ্নিতকরণ এর অসুবিধা। এইটির জন্য বাংলাদেশ ব্যাংকে একটি টিম কাজ করে, তাদের দায়িত্ব এটি করা। তারেক রহমানের ক্ষেত্রে খুব বেশি বিলম্ব হবে বলে মনে হয় না। এই কারণেই এই ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে। এর আগে অর্থ পাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হংকং এর অ্যাকাউন্টে ১৬ মিলিয়ন হংকং ডলার হাইকোর্টের আদেশে ফ্রিজ করা হয়। বিচারিক আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফের আপিল করেন রাষ্ট্রপক্ষ। বর্তমানে তা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো ক্ষমতা সরকার ও দুদকের নেই, তাই তারা ভিন্ন পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য সরকার এসব করছে। স্টেটাসে উনি আছেন, সরকারের মুরুদ নাই, আইনগত ক্ষমতাও নাই আনার জন্য তাকে, কারণ তার বিরুদ্ধে যত মামলা সাজা হয়েছে সবই রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা। ঢাকা জজ কোর্টে দুদকে দরখাস্ত দিল, অর্ডার দিয়ে দিল, হ্যাঁ, ওটা কার্যকরী কীভাবে করবে? আর তারেক রহমানের এরকম কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা নাইও ভাই। সরকারের পক্ষে দুদক আদালতে দরখাস্ত দিয়ে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করার জন্য, আর কিছুই না। আর এখানেও দরখাস্ত দিয়েছে, ওখানে কোনো আদালত কোনো কিছু করেনি। বিদেশে মানি লন্ডারিং এর বিষয়ে তথ্য প্রদানে অনেক দেশের বাণিজ্যিক ব্যাংক আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানি লন্ডারিং এর বিষয়ে বিভিন্ন সময়ে পারস্পরিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। ধনিক দেশগুলো আমাদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করে যাতে মানি লন্ডারিং না হয়।
আর কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যে অনেক সময় আমাদের এই মানি লন্ডারার যারা তারা তাদের দেশে ব্যাংকে টাকা রাখে এবং সেই তথ্য তারা আমাদের দিতে চান না। আপনার সুইস ব্যাংকের কথাই বলেন না কেন, একদিকে ওরা বলেন যে আপনারা মানি লন্ডারিং যেগুলো হয় এগুলোর উপরে খড়গ হাতে দেবে, আবার অন্যদিকে তারা স্কোপ তৈরি করে দেন। তা আমরা আশা করব এই মানি লন্ডারিং ক্ষেত্রেও তারা যাতে আমাদের সাহায্য করে। আমরা বিভিন্ন চুক্তিবদ্ধ হয়েছি এইসব ব্যাপারে যাতে একসাথে কাজ করতে পারি। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি এমন মন্তব্য করে জনগণকে সঙ্গে নিয়ে বেগম জিয়াকে মুক্ত করার প্রত্যয় জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, বিএনপি জনগণের দল, এই দল নিয়ে হতাশার কিছু নেই। রাজধানীতে বেগম জিয়ার জীবনী ভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তারা। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর গ্রন্থের পাঠ উন্মোচন করেন বিএনপির শীর্ষ নেতারা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে। দলের নেতৃত্ব ও নেতাদের একাগ্রতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। আমরা যদি তার পাশাপাশি আপোষহীন না হতে পারি, আমাদের কর্মীরা যদি খালেদা জিয়ার ইশারা না বুঝে, তাহলেই তো সরকারের পক্ষ থেকে এই প্রেরণ নামক শব্দটি আমাদের সামনে এসে উপযোগী মারে। নেতাদের হাত পা বেঁধে দিলে কখনো সংগ্রাম হয় না। আমাদের এই সামনে যে নেতা বসে আছেন তাদেরকে আমাদের বিশ্বাস করা প্রয়োজন। আমার মতে ইনাদেরকে ক্ষমতা দেন আমাদের এই নেতৃবর্গ যারা আছেন, এবং তারাই দায়িত্ব নেক কী করে আন্দোলনটা করা যাবে। লন্ডন নিউ ইয়র্কের নির্দেশনা নাই, এখানকার স্থানীয় নির্দেশ নাই। দেশ করবে, দেশে আন্দোলন হবে। দলীয় সিদ্ধান্তেই বিএনপির নির্বাচিত কেউ সংসদে যাবেন না বলে জানান এই শীর্ষ নেতা। নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এবং এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আজকে একটা অস্বাভাবিক অবস্থায় দেশ চলছে। এই অস্বাভাবিক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এদিকে দলীয় মহাসচিব বলেন, শেষ হয়ে যায়নি তার দল। হতাশার কথা শুনতে চাই না। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে, আমি কোনোদিনই তাদের সঙ্গে একমত নই। বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে গণতন্ত্রকে, দেশ ও মাতাকে, দেশ ও নেত্রীকে আমাদেরকে আজকে মুক্ত করতে হবে। কঠিন সময় পার করে বিএনপি এখন শক্তিশালী দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন দলটির শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নুসরাত হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। এই মুহূর্তে পিবিআই কার্যালয়ে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না। চলে যাচ্ছি তার কাছে। মামুন, আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যে ফেনীর পিবিআইয়ের যে কার্যালয়টি আছে এটার সামনে, যেটা সর্বশেষ আমাদের কাছে খবর যেটা আমরা জানি এবং আমাদেরকে অনেকটা প্রতিবেশীরা নিশ্চিত করেছে, রুহুল আমিন আওয়ামী লীগের সেখানকার সহসভাপতি এবং মাদ্রাসা কমিটি, যেই মাদ্রাসার অধ্যক্ষ কারাগারে আছেন, ওই মাদ্রাসা কমিটির সহসভাপতি, সাবেক সহসভাপতি রুহুল আমিন, তাকে এই মামলা জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আনা হয়েছে পিবিআইয়ের কার্যালয়। এবং সেখানে এর আগে যেটা হয়েছে, গত রোববার এখানে এই মামলার প্রধান যে খুনের সাথে জড়িত ছিল দুজন, নুরুদ্দিন এবং শামীম, তারা তাদের 164 ধারায় জবানবন্দিতে আদালতে এই যে রুহুল আমিনের সম্পৃক্ত থাকার কথা তারা ওখানে স্বীকার করেছে এবং সেই কথাটি বারবার করে উঠে আসছিল। কিন্তু গণমাধ্যমগুলোতে এর মধ্যেও তিনি ছিলেন, বাসায় ছিলেন। তবে আজকে ঠিক 5:15টার দিকে এখানে পিবিআইয়ের একটি দল ওনার বাসা ঘেরাও করেছেন। বাসা ঘেরাও করে ওনাকে ওখান থেকে নিয়ে এই কার্যালয়ে নিয়ে এসছেন। তবে ওনারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখনও বিষয়টি নিশ্চিত করেনি। তবে অফ ক্যামেরায় আমরা নিশ্চিত হয়েছি যে ওনাকে আনা হয়েছে। তো আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন এই মামলায় এটাকে গ্রেফতার দেখানো হবে কিনা সেটা এখন পর্যন্ত আমরাও কেউ নিশ্চিত নই, ওনারাও আমাদেরকে নিশ্চিত কোনো কিছু বলতে পারছেন না। একটা বিষয়, আরেকটা বিষয় আমি বলে রাখি, এই মামলার আরও দুজন আসামি, একজন হচ্ছে পপি এবং আরেকজন হচ্ছে জাবেদ। এই দুজনকে রিমান্ড শেষে আজকে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছে। তো এখানে 164 ধারায় তাদের জবানবন্দির রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমরা এতটুকু সর্বশেষ আমাদেরকে জানানো হয়েছে। আর যদি কোনো কারণে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা অংশগ্রহণ না করে, রিমান্ড আবেদন হয়তো আরও বাড়ানো হতে পারে, এরকম একটা আমরা ইঙ্গিত পেয়েছি।
তো এখানে আদালতে এখানে হচ্ছে, কিন্তু এই রুল আমিনের বিষয়টি নিয়ে আসলে নানা জল্পনা কল্পনা ছিল। তো আজকের এই মানে আটকের মধ্য দিয়ে বিষয়টি অনেকটা আমার মনে হচ্ছে যে মানে অবসান হলো। তো এই ঘটনা এখানে আমরা পরবর্তীতে আরও কিছু ইনফরমেশন যদি থাকে, এর মধ্যে যদি ওনারা প্রেস ব্রিফিং করে আমাদেরকে, আমরা দর্শকদেরকে জানাবো। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। মামুন। দর্শক, নুসরাত হত্যাকাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে আটক করেছে পিবিআই, এবং ফেনীর পিবিআই কার্যালয় থেকে এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী বখতিয়ার মুন্না। এদিকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুত সময়ে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। গত 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করার জেরেই এই হত্যাকাণ্ড। এ ঘটনায় মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রুহুল আমিন সহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে মাদ্রাসা পরিচালনা সুষ্ঠু রাখতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ওই চিঠিতে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী ও সোনাগাজী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে মনোনয়ন দেওয়া হয়। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়ে অনুসন্ধানে নেমেছে সিআইডি। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে নওগাঁ শহরের সরিষাহাটি মোড়ে মানববন্ধন করে কয়েকটি সংগঠন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন। এ সময় নুসরাত হত্যায় জড়িতদের দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। গাইবান্ধায় শহরের ট্রাফিক মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা সারা দেশে নারী নির্যাতন, শিশু ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। বাংলার সময় আরও থাকছে। মানিকগঞ্জে মা-মেয়ে ধর্ষণ মামলার আসামে ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার না হওয়ায় আতঙ্ক, বিচার দাবিতে মানববন্ধন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তার শাস্তি হয়েছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবাই এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্ট আপিল করেছিলেন। সেইখানে 5 বছর থেকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাহলে এইখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল এটা আমি খুঁজে পাই না। আর আইনের শাসন দেশে আছে বলেই এইসব দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া হয়। চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। নিয়মিত অন্তত 35 জন কর্মকর্তা থাকার কথা থাকলেও পদোন্নতি ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের কারণে বর্তমানে মাত্র 6 জন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। এই অবস্থায় প্রাত্যহিক কাজে যেমন প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে, তেমনি আসন্ন রমজানে বাজার মনিটরিং বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের জেলা প্রশাসনকে 15টি উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নগরীর নানা কাজে সম্পৃক্ত থাকতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তাদের। কিন্তু বর্তমানে প্রথম শ্রেণীর এসব কর্মকর্তা পদে চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সহকারী কমিশনারের 14টি পদের সবকটি শূন্য। প্রাত্যহিক কাজের বাইরে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার সরকারি এসব কর্মকর্তাদের বাজার মনিটরিং
উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মতো অন্তত 8 ধরনের বাড়তি কাজ করতে হয়। বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পুনরায় চালুর নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের, কিন্তু উচ্ছেদের ক্ষেত্রে অন্যান্য জটিলতার পাশাপাশি রয়েছে ম্যাজিস্ট্রেট সংকট সমস্যা। সহকারী ভূমি কমিশনারের 21টি পদের মধ্যে 7 পদে কর্মকর্তা নেই। সে সাথে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট পাওয়া না গেলে আসন্ন রমজান মাসে বাজার মনিটরিং চরমভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপনি বাজার মনিটরিং বলেন, উচ্ছেদ অভিযান বলেন বা ল এনফোর্সমেন্টের যে অনেকগুলো যে কাজগুলি আছে সবগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী 9 জন কর্মকর্তার মধ্যে 5 জনে নেই। তাই সুশাসন নিশ্চিতের জন্য এই শূন্য পদগুলিতে কর্মকর্তা নিয়োগের দাবি সুশীল সমাজের এই প্রতিনিধির। আমরা আশা করব যে অতি সত্বর সরকারের এই সংশ্লিষ্ট দপ্তর অন্যান্য জেলা থেকে হলেও এনে এটা সমাধান করবেন। এদিকে আগামী 15 মে থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে চায় জেলা প্রশাসন। এই অবস্থায় দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানালেন জেলা প্রশাসক। চরম সংকটে রয়েছে, যেটা আমি জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছি, বিভাগীয় কমিশনার স্যারকেও জানিয়েছি। চট্টগ্রামে কর্মকর্তা প্রদান না হলে আমাদের এসব কাজ বিঘ্নিত হবে। বর্তমানে কর্মরত 6 জন কর্মকর্তার মধ্যে অন্তত 4 জনকে প্রতিদিন প্রটোকলের দায়িত্বে ব্যস্ত থাকতে হয় বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। 14 জন নতুন সহকারী কমিশনারকে এখানে পাঠানো হলো। সম্প্রতি এদের সবাইকে প্রশিক্ষণের জন্য বাইরে পাঠানো হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রমজান সামনে রেখে বাড়তে শুরু করেছে চট্টগ্রামের ফিশারি ঘাটে সব ধরনের মাছের দাম। সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বাজারে রূপালী ইলিশের দাম একটু বেশি। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার ফিশারি ঘাট। এখানে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত, মৃগেল বিক্রি হচ্ছে 130 থেকে 180 টাকা, আর কাতল 150 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা, আর রূপচাঁদা বিক্রি হচ্ছে মানভেদে 700 থেকে 900 টাকা পর্যন্ত। গলদা চিংড়ি 20-22 দানা চলতেছে 500 টাকা, 550 টাকা। তারপর আপনার এই ধরেন 18-16 এগুলো চলতেছে 600, 650। তারপর আরও মনে করেন 10-12 মনে করেন 800, 850। শিং মাছগুলো বিক্রি করতেছি 500 টাকা কেজি, 450 টাকা কেজি। গলদা চিংড়ি 450, 550, 700। এদিকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে পড়তে শুরু করেছে জেলেদের জালে রূপালী ইলিশ। এই ফিশের ঘাটে প্রতি কেজি ইলিশ মানভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকা পর্যন্ত। ইলিশ ধরেন 300 গ্রামের 400 গ্রামের এগুলা 400, 450। তারপরে ইলিশ যেগুলা 500, 600 এগুলো আপনার 500, 550 রেট করতেছে। আর যেগুলো 700, 800 গ্রাম ইলিশ পড়তেছে ওগুলো রেট করে আপনার 700 থেকে 800। রমজান উপলক্ষে কিন্তু মাছের দাম বাড়বে না, আশা করি মাছের দাম স্থিতিশীল থাকবে, যেহেতু রমজানের প্রচন্ড মাছের চাপ থাকবে। ইলিশ আছে বছর ইলিশ হবে ইনশাল্লাহ, যদি এই যে মৌসুম যদি ভালো থাকে। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 100 থেকে 150 টন মাছ বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 10 থেকে 15 কোটি টাকা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ নিয়ে বাড়ছে সচেতনতা। প্লাস্টিক ও কাঠ ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব উপাদান ব্যবহারের দিকে ঝুঁকছে বিশ্ববাসী। আর এক্ষেত্রে বড় উপাদান হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। বিশ্বজুড়ে পাটের চাহিদা ক্রমবর্ধমান হলেও নানা জটিলতার কারণে 3 হাত ঘুরে বাংলার পাট যাচ্ছে উন্নত বিশ্বে। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন পাট চাষিরা। যদিও পাট চাষিদের জন্য আশার কথা শোনাচ্ছেন কর্তৃপক্ষ। বাংলাদেশের পাটের সমস্যা ও সম্ভাবনা নিয়ে পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 2016 because of the Holy Bakery attack. But then I came back to Bangladesh. কুয়েন্টিন ম্যাটিয়েস যে প্রতিষ্ঠানে পাট নিয়ে কাজ করছেন, ফ্রান্সের সে প্রতিষ্ঠানের নাম গোল্ড অফ বাংলাদেশ। বাংলাদেশের পাটকে তারা গোল্ড বা সোনা মনে করছেন, কেননা এর রয়েছে অমিত সম্ভাবনা। I believe in the fact that আমি মনে করি পরিবেশ দূষণ কমাতে পাট এমন একটি অমূল্য সম্পদ যেটি থেকে অনেক কিছু তৈরি করা সম্ভব। এমন সম্পদ যাদের আছে তারা একে সঠিকভাবে কাজে লাগালে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব।
or whether it be plastic waste or নেটআপ ফাইবার নামে এই প্রতিষ্ঠানে ফ্লেক্স এবং পাট থেকে ইউরোপের অধিকাংশ গাড়ির অভ্যন্তরীণ অংশ তৈরি হয়। তবে পাটকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা, কেননা এটি ফ্লেক্সের চেয়ে সস্তা ও ওজনেও হালকা। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বললেন, বাংলাদেশের পাট তারা কিনছেন বেলজিয়ামের একটি কোম্পানি থেকে। বেলজিয়ামের সে কোম্পানি পাট কিনে থাকে ভারতীয় কোম্পানি থেকে। যে বিষয়টির দিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেই সেটা হলো পাটের নিরবচ্ছিন্ন সরবরাহ ও গুণাগুণ। এটি নিশ্চিত করার জন্যই আমরা বিদেশি কোম্পানি থেকে বাংলাদেশের পাট কিনছি। পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের পাট চাষিরা। পাটের বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য খুব বেশি। কৃষক আর ক্রেতার মাঝখানে বেশি লোক থাকলে কৃষক তো ন্যায্য মূল্য বঞ্চিত হবেই। পাটের বাজারের পুরো নেটওয়ার্ক ঢেলে সাজাতে হবে। দেখেন, পাট খাতে যে ধরনের বড় লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে আগানো দরকার, বাংলাদেশের সেখানে বিশাল ঘাটতি রয়েছে। ফ্রান্সের নরম্যান্ডির এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে পাট থেকে ইউরোপের সমস্ত গাড়ির ভেতরের যন্ত্রাংশগুলো। এই ফ্যাক্টরির প্রধান নির্বাহী বলেছেন, বাংলাদেশ যদি সরকার এবং কৃষকদের মধ্যে সমঝোতা আরও বাড়াতে পারে এবং পাট শিল্পে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে পারে, তাহলে নতুন দিগন্ত দেখবে বাংলাদেশের পাট শিল্প। পাটের গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের বাধাগুলো কি? পার ডে যদি 20 টন যদি প্রোডাকশন ক্যাপাসিটি হয়, সেখানে মিনিমাম 4 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সেখানে থাকতে হবে, গ্র্যাজুয়েট। সেই সংখ্যা অনুপাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে। হোল খোঁজ নিয়ে দেখেন জুট সেক্টরে তাদের সুযোগ সুবিধা বা স্যালারি এত কম দেওয়া হয়, যার কোনো সেখানে কেউ থাকতে চায় না। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী পাটের ক্রমবর্ধমান চাহিদা সম্পর্কে তারা অবগত রয়েছেন। কাঁচা পাট আমরা রপ্তানি করতে চাই না, কারণ নতুন নতুন উদ্ভাবনীমূলক প্রকল্পগুলি যখন বাস্তবায়ন শুরু হবে, কমার্শিয়াল প্রোডাকশনে যাবে, তখন আমাদের লোকাল পাট ডিমান্ড অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমি পারমিতা হিম, সময় টেলিভিশন। বাংলার সময় আরও থাকছে। সোলার বিদ্যুতের আলোয় বদলে গেছে কুড়িগ্রামের চরাঞ্চলের জনজীবন, দারুণ খুশি এলাকাবাসী। মানিকগঞ্জে মা মেয়েকে ধর্ষণ মামলার আসামি ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে আতঙ্কে দিন কাটছে নির্যাতিতা মা ও মেয়ের। অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। এদিকে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওরে ধর্ষণ মামলায় অভিযুক্ত ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী গ্রেফতার না হওয়ায় আতঙ্কে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন নির্যাতিতা মা ও মেয়ে। প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। খুব কষ্টের ভিতরে আছি, এখনো আলীকে আসামিকে ধরা হয়নি। আমরা একা থাকি, দুইবার মাই যে এরা আমাকে রাত্রে বাইরে বাইরে তো ভয় লাগে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা প্রযুক্তিও ব্যবহার করতেছি ইতিমধ্যে, আশা করি শর্ট টাইমের মধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। আর ঘটনায় জড়িত থাকার সত্যতা পেলে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। সত্যি সত্যি যদি সে অভিযুক্ত হয়ে থাকে বা এটা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে শুক্রবার সকালে ঘিওর উপজেলায় মানববন্ধন থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। প্রশাসন কি করে, আমরা তো এখন ন্যায্য বিচার পাইতাছি না, আমরা দ্রুত ন্যায্য বিচার চাই। ওর সাথে যে এলাকার যে সব লোক জড়িত আছে এদেরও আমি গ্রেফতার চাই। সুশীল সমাজ বলছে, ধর্ষণের ঘটনায় জড়িতরা বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পার পেয়ে যায়। সুষ্ঠু বিচার না হলে নুসরাতের মতো এরকম যে অনেক ঘটনা বারবার ঘটে যাচ্ছে, এরকম ঘটতে থাকবেই। 4 বছর আগে ধার নেওয়া টাকা ফেরত চাইলে কৌশলে এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে আসামি বখাটে মোহাম্মদ আলী। গত সোমবার নির্যাতিতার 14 বছরের মেয়েকে পড়ানোর নামে ডেকে স্ত্রীর সহায়তায় ধর্ষণ করে আলী। এই ঘটনায় মঙ্গলবার সদর থানায় নির্যাতিতা গৃহবধূ মামলা দায়ের করেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। মাদারীপুরে 2টি আলাদা ধর্ষণ মামলায় 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার এ তথ্য জানান। পুলিশ জানায়, গত 5 এপ্রিল কালকিনি উপজেলার বালিগ্রামে 2 কিশোরীকে ধর্ষণ করে বখাটেরা। ঘটনার দিনই 4 জনকে আসামি করে ডাসার থানায় মামলা করেন ভুক্তভোগীদের স্বজনরা। এরপর থেকেই প্রধান 2 অভিযুক্ত নয়ন সর্দার ও সাকিব হাওলাদারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া শিবচরে 10ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি পারভেজ মুন্সিকে ঢাকার কামরাঙ্গীরচর ও সদর উপজেলার এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা মামলায় মিজানুর রহমানকে ঢাকার শেরেবাংলা নগর থেকে গ্রেফতার করা হয় বলেও জানায় পুলিশ। টাঙ্গাইলে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে শহরের স্থানীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। গত 12 এপ্রিল রাতে টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন এক দম্পতি। এ সময় রবিন সহ বেশ কয়েকজন দুর্বৃত্ত স্বামীকে মারধরের পর বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার স্বামী সদর মডেল থানায় 8 জনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করে পুলিশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে দেশ আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসছে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করেছে, কেউ সাহস পেত না আমাদের মহানের যে দেশ সে উনি দেশকে আবার সেই অবস্থান থেকে ফিরিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনেছেন। সোলার বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে কুড়িগ্রামের চরাঞ্চল। ঘাট, হাটবাজার এবং বাড়িতে এখন সোলার বিদ্যুতের আলো। পুলিশের নৌ থানার কার্যক্রম চলছে সোলার বিদ্যুতের আলোয়। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে সোলার বিতরণে বদলে গেছে চরের মানুষের জীবন। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের পাঠানো ছবিতে রিপোর্ট। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16 নদ নদী বিধৌত এই জেলার 269টি দ্বীপচরে বাস করে প্রায় 3.5 লাখ মানুষ। এর মধ্যে সদর উপজেলার চরযাত্রাপুর ও চর পার্বতীপুর এবং চিলমারী উপজেলার অষ্টমী চরে ঢুসমারা নৌ থানা সহ অনেক এলাকায় সোলার বিদ্যুতের বদৌলতে মানুষ এখন টেলিভিশন দেখছেন। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করছেন। অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। কোথাও কোথাও ডিশ লাইনও চলছে। সব মিলিয়ে দারুণ খুশি চরবাসী। আমাদের ছেলেমেয়েরা সোলার আলো তো পড়ালেখা করতে পারতেছে। চরের জীবন তো কষ্টের জীবন, কিন্তু সোলার দেওয়ার ফলে আমরা টিভিও দেখতে পারি, বাচ্চাদের মনে করেন পড়াইতেও পারি। সোলারের বাতি হয়ে কাজকর্ম করা সুবিধে হয়েছে। আগে ব্যবসা করতাম অন্ধকারে, এখন সৌরবিদ্যুৎ আছে দেখে ব্যবসা করতে পারি রাত 8টা 9টা 10টা পর্যন্ত। চরাঞ্চলে গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা কঠিন। এই জন্য সরকারের ঘরে ঘরে বিদ্যুতের প্রতিশ্রুতি বাস্তবায়নে চরাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে সোলার দেওয়া হচ্ছে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। এ পর্যন্ত আমাদের 5টি ইউনিয়নের প্রায় শতাধিক চরে আমরা 1000-এর বেশি পরিবারের মধ্যে সোলার বিতরণ করছি এবং চলতি অর্থ বছরেও আমরা অগ্রাধিকার ভিত্তিতে চরের অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যে আগামী দিনে স্কুলগুলোতে এই সোলার সিস্টেম চালু করে সেখানে কম্পিউটার বা ল্যাপটপ চালিয়ে আরও আলোকিত করার জন্য। সোলার দিয়ে চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে কম্পিউটার এবং মাল্টিমিডিয়া চালানোর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। সরকারিভাবে প্রতিটি বিদ্যালয়ে যে মাল্টিমিডিয়া দেওয়া হয়েছে সেগুলো যাতে প্রপারলি ইউজ হয়, সেই ক্ষেত্রে সোলারের মাধ্যমে যে তাদের জন্য যে পাওয়ারের ব্যবস্থাটি করা দরকার সেটির জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান 2014 সাল থেকে এ পর্যন্ত টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচির আওতায় জেলার চরাঞ্চলগুলোতে প্রায় 16,030 ওয়াট থেকে 150 ওয়াটের সোলার পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ করা হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বগুড়া ও গাজীপুরে গুলিতে 2 জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, নিহতরা চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী। মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া সদর উপজেলার ধরমপুর এলাকায় একদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে স্বর্গ নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে সেখানে তার মৃত্যু হয়।
র্যাব জানায় ভোরে গাজীপুরের শালনা এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্র ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশালে নিজ বাড়ি থেকে এক দলিল লেখকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শ্যালককে আটক করা হয়েছে। তবে নিহতের স্ত্রীর দাবি, ছোট ভাইয়ের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শুক্রবার ভোরে বরিশাল সদর উপজেলার বুখাইনগর গ্রামে নিজ বাসায় রেজাউল করিম রিয়াজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা কার্যক্রম 999-এ জানায়। পরে স্থানীয় থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও শ্যালককে আটক করা হয়। তবে নিহতের স্ত্রীর দাবি, রিয়াজের ছোট ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে। আমার বোনাই বাসা ছাড়তে গেছে তার ছোট ভাইরে এই কইছে দেখে গালাগালি করছে, দাউলে অনেক লড়ালড়ি করছে। রাত্রবেলা তার ছোট ভাই বাসায় যাইয়া, ঠিক আছে, মানে তদন্ত করে বের করছে যে তাকে বেহুশ করে কোপানো হয়েছে। ছোট ভাই হ্যাঁ 5-6 বছর কথা কইতে পারে না, 1 মাস হ্যাঁ ঘরে আটকাই রাখছে। আমি কি আমার মোবাইলে আমার কথা কোন আমার সাথে। ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। চরমনা ইউনিয়নের বুখাইনগর গ্রামের এক লোককে হত্যা করা হয়েছে। ও জায়গা থেকে আমাদের তার ভাই এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তদন্ত চলতেছে, তদন্ত পরে এটা বলা যাবে। দলিল লেখক রেজাউল করিমের সঙ্গে 4 বছর আগে বিয়ে হয় লিজার। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে আশাশুনি উপজেলার কুদন্ডা আদর্শ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় 7 মাস আগে প্রেম করে বিয়ে করে ওই এলাকার কাশেম ও শাহিদা। পারিবারিক কলহের জেরে বুধবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিদার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সে। পরে কাশেম নিজে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে শাহিদার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। অসহ্য গরম আর নিরাপদ পানির অভাবে সারা দেশে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তের 30% শিশু হলেও বেশিরভাগই বয়স্ক রোগী। সমস্যা সমাধানে পানির বিশুদ্ধতা নিশ্চিত হয়ে পান করার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি শরীরে দ্রুত পানি শূন্যতার পাশাপাশি ডায়রিয়ার লক্ষণ দেখা দিলেই রোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান চিকিৎসকদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। রাজধানীতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ায় সিডিডিআরবিতে টানানো হয়েছে অস্থায়ী তাঁবু। গত 3 দিনেই গড়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 900। তবে এবার গরমের শুরুতেই প্রকোপ বাড়ায় আক্রান্তের 35% এসেছে তীব্র ডায়রিয়া নিয়ে। শারীরিক অবস্থা এত পরিমাণে খারাপ হয়েছিল যে আমি আসলে যে এখানে এসে দাঁড়াবো সে শক্তি আমার ছিল না। বড় ভাই বাসায় আসার পরে ফুটানো পানি বাবা খায় নাই, এই কারণে এই সমস্যাটা হয়েছে। আমাদের কোম্পানিটা 6-7 জনের অবস্থা দাঁড়িয়ে হয়েছে। গরমে পিপাসার্ত মানুষের পানির চাহিদা বাড়লেও বিশুদ্ধ পানির সরবরাহ বাড়ে না সেইভাবে। প্রয়োজন মেটাতে নিরাপদ অনিরাপদ বাছবিচার না করায় পানিবাহিত এই রোগে সহজেই ধরাশায়ী হন রোগীরা। বাসা থেকে যেটুকু পানি নিয়ে আসছিলাম ওটুকু শেষ, তো এখন ইনস্ট্যান্ট যে পানিটা খাবো এটা তো এখানে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সবটা তো আমি জাজ করতে পারবো না কোনটা বিশুদ্ধ কোনটা খারাপ। এখন বাঁচার জন্য তো দোকান থেকে কিছু কিনা হলে খাইতে হবে। পানির পিপাসা পাইলে যখন সামনে যেই পানিগুলো পাই নিরাপদ না হলে ওইগুলোই খাই। চিকিৎসকরা বলছেন গরমে ডায়রিয়ার ব্যাকটেরিয়ার প্রজনন বেড়ে যায় ব্যাপকভাবে। তাই এ সময় পচা বাসি খাবার পরিহার, ফুটানো পানি পান ও বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ চিকিৎসকদের। ছোট বাচ্চাদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত এবং বিশুদ্ধ পানি খুঁজে সেটা পান করা উচিত বা ব্যবহার করা উচিত। তো এটা ছাড়া আর কোনো বিকল্প নাই। বাসি পচা যে খাওয়াগুলো আছে সেই খাওয়াগুলো কোনোভাবেই খাওয়া যাবে না এবং খাওয়া তৈরির ক্ষেত্রে বিভিন্ন রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় তৈরির ক্ষেত্রে তারা যেন প্রপারলি হাইজিন মেনটেন করে, কারণ এটা যেহেতু মুখ এবং বায়ুপথের যে জীবাণুগুলো সেগুলো দিয়ে সংক্রমিত হয়। আইসিডিডিআরবিতে ভর্তি হওয়া 65 থেকে 70% বয়স্ক রোগী। কাজের কারণে বাইরে থাকা যাদের অধিকাংশই নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছেন। গরমের এই সময়ে তাই প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি সঙ্গে নিয়ে বাইরে বের হবার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।
মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম। দুপুরে সদর নাজিরপুর ও নেসারাবাদ উপজেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এই আশ্বাস দেন তিনি। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। ঝিনাইদহের ওপর দিয়ে বয়ে যাওয়া নদ নদী দখলমুক্ত করে পানি প্রবাহের স্বাভাবিক গতি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা দেশের শুধু জেলা নয়, সারা দেশে দখল হওয়া নদ নদী, খাল বিল উদ্ধার করে পুনঃখননের দাবি জানান। নদী বাঁচাও, জীবন বাঁচাও এ স্লোগানে ছোট যমুনা ও তুলসী গঙ্গা সহ দেশের সব নদী দখল ও দূষণমুক্ত রাখার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করা হয়েছে। দুপুরে শহরের 0 পয়েন্টের পাঁচুর মোড়ে কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংগঠন গ্রিন ভয়েস। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে জেলার 4টি নদী দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি পুনঃখনন করে নাব্য ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। উদ্যোক্তা ও উদ্ভাবনী ভাবনার খোঁজে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে স্টুডেন্ট টু স্টার্ট আপ। সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ কর্মশালা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সোলাইমান আলী ফকির, আইডিয়া প্রকল্পের কর্মকর্তা আনিসুর রহমান, স্টুডেন্ট টু স্টার্ট আপ সমন্বয়ক আশিকুর রহমান রূপক উপস্থিত ছিলেন। কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে স্টার্ট আপ প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বক্তারা। শনিবার পিচিং রাউন্ডে বাছাই করা হবে 3টি উদ্যোক্তা দল। আইসিটি বিভাগ, সিআরআই ও ইয়াং বাংলার আয়োজনে দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে চলছে স্টুডেন্ট টু স্টার্ট আপ। সেরা উদ্ভাবনী ভাবনা পেতে পারে কোটি টাকার বিনিয়োগ সহায়তা। ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের মধ্য দিয়ে কক্সবাজারে শেষ হলো রাখাইন সম্প্রদায়ের 3 দিনব্যাপী বর্ষবরণ উৎসব। বিকেলে ছোট ছোট দল বেঁধে বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে শহরের গোলদিঘির পাড়ের মূল প্যান্ডেলে আসেন রাখাইন তরুণ তরুণীরা। এরপর একে অপরের গায়ে জল ছিটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। জলকেলি উৎসবে রাখাইন সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি পর্যটক এবং স্থানীয়রাও অংশ নেন। গত বুধবার থেকে শুরু হয় রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। কুড়িগ্রামে 40তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ছেলেদের 4টি এবং মেয়েদের 4টি সহ মোট 8টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছেলেদের 40 কিলোমিটার টাইম ট্রায়াল, 3 ল্যাপের অলিম্পিক স্প্রিন্ট ও 1000 মিটার টাইম ট্রায়াল সাইক্লিং হয়। আর 20 কিলোমিটার রোড টাইম ট্রায়াল ও 2 ল্যাপের অলিম্পিক স্প্রিন্টে অংশ নেয় নারী সাইক্লিস্টরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নুসরাত হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। ব্রিটেনে তারেক ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে পাচার করা অর্থের প্রমাণ মিললে মামলা, বলছে দুদক। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে অন্য পথে হাঁটছে সরকার, মন্তব্য তার আইনজীবীর। নির্বাচনে সক্রিয় না হয়ে মনোনয়ন বাণিজ্য করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলকে সক্রিয় করতে শিগগিরই সাংগঠনিক সফর। মাত্র 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে চলছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রমজানে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে অনিশ্চয়তা। এবং 3 হাত ঘুরে উন্নত বিশ্বে যাচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, পরিকল্পনায় ঘাটতির অভিযোগ বিদেশি ক্রেতাদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময়া। সঙ্গে থাকুন সময়।